যে কি ভয়ঙ্কর ছিল সেই আয়নাঘরগুলো, কিভাবে মানুষকে গুম করে রাখা হয়েছে, কিভাবে টর্চার করা হয়েছে। নিয়ে গেল আমাকে সহ 3জন 21-22 বছরের ছেলেকে নিয়ে গেল চাঁদপুরের মোহনায় গিয়ে প্রথম একদম ভিকটিমকে চোখ খুলে বলল যে ওকে কাছে টেনে নিয়ে একটা ইঞ্জেকশন বের করলো পকেট থেকে বা ব্যাগ থেকে। ইঞ্জেকশনটা দিল, ছেলেটা তখন এরকম গো গো করতে 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 এখন এই যে গুম কমিশনের রিপোর্ট এবং তাদের প্রতিদিন ভিকটিমদের সাথে যে ইন্টারভিউ, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত যে রিপোর্ট, এইটার ভিত্তিতে কি রিপোর্ট হতে পারে না যে কি ভয়ঙ্কর ছিল সেই আয়নাঘরগুলো, কিভাবে মানুষকে গুম করে রাখা হয়েছে, কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে তাদেরকে এক্সিকিউট করা হয়েছে। বিচার চলমান থাকা অবস্থায় যে সমস্ত বিষয় রিপোর্ট হয়েছে, যেগুলো রিপোর্ট এখনো হয়নি, যেগুলো তদন্তাধীনেও নাই, হঠাৎ করে মাঝে মধ্যে আমার কাছে বিভিন্ন লোকজন ফোন করে আসেন যে গোপনে আপনার সাথে একটু দেখা করতে চাই। তা আমি জানি যে অনেকে এরকম কথা বলতে আসবেন, অনেকে এসছেন দেখা করে। তো যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, দেখা গেল তার বাইরেও উনি যখন একটা নিরাপত্তা সংস্থায় বিভিন্ন বাহিনীতে দায়িত্ব পালন করেছেন, তিনি বলেছেন স্যার আমি এই জিনিস দেখেছি, কিভাবে আমাকে নিয়ে গিয়ে 3জন যুবককে তুলে নিয়ে আমাকে বলা হলো পদ্মা নদীর ওখানে মাওয়া ঘাটে তুমি থাকবে, তুমি তাকে স্পিড বোট সাপোর্ট দিবে। স্পিড বোট সাপোর্ট দিতে গেলাম, নিয়ে গেল আমাকে সহ 3জন 21-22 বছরের ছেলেকে নিয়ে গেল চাঁদপুরের মোহনায় গিয়ে প্রথম একদম ভিকটিমকে চোখ খুলে বলল যে তুমি একে গুলি করো। সেই অফিসার বললো আমি গুলি করতে পারবো না। এর ছেলেটার দোষ কি? বললো আমি তোমাকে বলছি এটাই কি যথেষ্ট না? বলছে না, এটা যথেষ্ট নয়, আমি এই ছেলের অপরাধ না জেনে তাকে আমি গুলি করে হত্যা করতে পারবো না। তখন সে প্রচন্ড গালাগালি করে তাকে মাথায় গুলি করে দিল এবং তারপরে লাথি মেরে, তখনও পেট কাটা শুরু হয়নি, মাঝে মধ্যে হয়তো পেট কাটা করতো কিনা জানি না, একটা ইটের বস্তা বেঁধে আবার তাকে ফেলে দিল। দ্বিতীয় ছেলেটিকে মারার সময় উনি বলছেন যে তখন আর পিস্তল ব্যবহার না করে ওকে কাছে টেনে নিয়ে একটা ইঞ্জেকশন বের করলো পকেট থেকে বা ব্যাগ থেকে। ইঞ্জেকশনটা দিল, ছেলেটা তখন এরকম গো গো করতে 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 কাঁপতে কাঁপতে সে মারা গেল, ওকেও ইট বেঁধে ফেলে দিল। তৃতীয়টাকেও ইঞ্জেকশন না দিয়ে আবার গুলি করলো। এই যে ইঞ্জেকশন দেয়া মারার যে কয়েকটা পদ্ধতি ছিল, এগুলো গুম কমিশন তাদের রিপোর্টে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। একজন ব্যক্তি ছিলেন, আমি নাম উল্লেখ করছি না, সুতরাং এগুলো বিচারের মধ্যে কোনো প্রভাব ফেলবে না, রিপোর্টের মধ্যে এগুলো আছে। যে ধরে নিয়ে প্রথম যে সাদা পোশাকে আসতো, এসে প্রথমে পিছন থেকে তাকে তো অনেকগুলো ধাপ ছিল। প্রথম ধাপ ছিল মনিটরিং, টেলিফোনে মনিটর করতো, তার সোশ্যাল মিডিয়া মনিটর করতো, তার অবস্থান নির্ণয় করা হতো। তারপরে পিক আপ করা, পিক আপ করার পরেই প্রথমে যখন পিক আপ করে গাড়িতে তোলা হতো, গাড়িতে কিছু যন্ত্রপাতি থাকতো। একটা ছিল হ্যামার, 10 কেজি ওজনের হাতুড়ি থাকতো। কিছু কিছু ভিকটিমকে যদি মনে হতো যে এটার বেশি আর বিচার টিচার দরকার নেই, ওকে মাথায় বাড়ি দিয়ে ওখানে শেষ করে ফেলতো, পরবর্তী সময় কোথাও লাশ ডিসপোজাল করতো। দ্বিতীয় ব্যবস্থা ছিল গাড়িতে তুলে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলতো, অজ্ঞান করার পরে জায়গা মতো নিয়ে গিয়ে আবার জ্ঞান ফিরে পরে জিজ্ঞাসাবাদ, টর্চার এগুলো করতো। কোনো কোনো ক্ষেত্রে গাড়িতে ইঞ্জেকশন দিয়ে মেরেই ফেলতো। তৃতীয় আরেকটা ছিল বলস মেশিন, বলতো যে একটা ইলেকট্রোকিউট করার একটা যন্ত্র, ব্যাটারি চালিত একটা ইলেকট্রোকিউট করার যন্ত্র ছিল, যে জননাঙ্গে একটা ক্লিপ লাগিয়ে দিয়ে তারপরে বিদ্যুৎ চালু করা হতো, অসহ্য যন্ত্রণা হতো, তার মুখগুলো আবার বেঁধে দেওয়া হতো। এই যে হরিবল স্টোরিজ, শত শত গুম কমিশন কয়শো, সেভারেল থাউজেন্ডস অ্যাপ্লিকেশন তারা ডিল করেছেন, আমরা সেভারেল হান্ড্রেডস ডিল করছি এখন। এই স্টোরিগুলো, এই যে মানবতা বিরোধী অপরাধ এবং মানবাধিকারের যে ভয়ানক লঙ্ঘন, এই স্টোরিগুলো যখন আপনারা সামনে আনছেন না, তখন যারাই অপরাধের সাথে সম্পৃক্ত এবং এই অপরাধকে যারা সমর্থন করেছেন, তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে উল্টো ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে এবং তাদের পেছনের এই অপরাধগুলোকে ঢেকে ফেলার চেষ্টা করছে।